আজকে আমরা কথা বলবো অর্থনীতির সেই মূল নিয়ন্ত্রককে নিয়ে, মানে সেন্ট্রাল ব্যাংক। দেখব কিভাবে এই একটা প্রতিষ্ঠান আমাদের পুরো আর্থিক জগৎটাকে চালায়। তো চলুন শুরু করা যাক। কখনো কি মনে হয়েছে, আরে লোনের সুদের হারটা কেন হুট করে বেড়ে গেল, বা সবকিছুর দামই বা কেন খালি বাড়ছে? মনে হয় না গাড়ির লোন থেকে শুরু করে বাড়ির দাম সবকিছু যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা। তো এই রহস্যের সমাধানটা কথার? এর উত্তরটা লুকিয়ে আছে একটাই জায়গায়, একটাই প্রতিষ্ঠানে, আর সেটা হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক। হ্যাঁ, ঠিকই ধরেছেন। অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু এটাই। তো চলুন প্রথম একটু গভীরে গিয়ে দেখি, এই যে সেন্ট্রাল ব্যাংক বা সর্বোচ্চ ব্যাংক, এটা আসলে কি জিনিস, আর এর কাজগুলোই বা কি? সেন্ট্রাল ব্যাংক হল সোজা কথায় সব ব্যাংকের বস। একে এপেক্স বডি বা শীর্ষ সংস্থাও বলা হয়, মানে একেবারে চূড়ায় এর অবস্থান। দেশের বাকি সমস্ত ব্যাংকে এর নিয়মকানুন মেনেই চলতে হয়। এর কথাই শেষ কথা। এর প্রধান কাজগুলো যদি আমরা দেখি, প্রথমত টাকা ছাপানো, দ্বিতীয়ত সরকারের ব্যাংকার হিসেবে কাজ করা, মানে সরকারের সব টাকা পয়সার হিসেব রাখা, আর তৃতীয়ত দেশের অন্য সব ব্যাংকের উপর কড়া নজর রাখা। এই উপমাটা দেখুন কি দারুণ। সেন্ট্রাল ব্যাংকে বলা হচ্ছে ক্লাসের একজন শিক্ষকের মতো। ব্যাপারটা ঠিক তাই। যেমন একজন টিচার পুরো ক্লাসটাকে নিয়ন্ত্রণে রাখেন, সেন্ট্রাল ব্যাংকও ঠিক সেভাবেই দেশের সমস্ত কমার্শিয়াল ব্যাংকে নিয়মের মধ্যে রাখে। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংকের তো অনেক কাজ, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হল অর্থনীতিতে টাকার ফ্লো বা যোগানটাকে কন্ট্রোল করা। এখন মনে হতেই পারে, আরে অর্থনীতিতে যত বেশি টাকা থাকবে ততই তো ভালো, তাই না? কিন্তু ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়, বরং অনেক সময় এর ফল উল্টো হয়। চলুন দেখি কেন। এই স্লাইডের উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা দেশের পুরো অর্থনীতিতে একটাই জিনিস আছে, একটা ক্রিকেট ব্যাট, আর সেটার দাম ৩০ টাকা। এখন যদি ওই অর্থনীতিতে মোট ৩০ টাকাই থাকে তাহলে তো সব ঠিক আছে। কিন্তু ভাবুন তো, জিনিস ওই একটাই, মানে ব্যাট একটাই, কিন্তু বাজারে টাকার পরিমাণ বেড়ে ৪০ টাকা হয়ে গেল। তখন কি হবে? সিম্পল, ওই একই ব্যাটের দাম বেড়ে হয়ে যাবে ৪০ টাকা। এই যে দামটা বেড়ে গেল, এটাই হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, মানে আমাদের টাকার জোর বা কেনার ক্ষমতা কমে গেল। আর এই মুদ্রাস্ফীতিকে কন্ট্রোলে রাখার জন্য সেন্ট্রাল ব্যাংক যে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা ব্যবহার করে, সেটারই নাম হল ক্রেডিট কন্ট্রোল বা ঋণ নিয়ন্ত্রণ। এটা তাদের অন্যতম প্রধান একটা দায়িত্ব। তো এই ক্রেডিট কন্ট্রোল করার জন্য সেন্ট্রাল ব্যাংকের হাতে কয়েক ধরনের টুলস বা যন্ত্রপাতি আছে। চলুন সেগুলোই এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো কোয়ান্টিটেটিভ টুলস নিয়ে, মানে যেগুলো এক ধাক্কায় পুরো অর্থনীতির ওপর প্রভাব ফেলে। এই টুলগুলোকে আপনি একটা বড় হাতুড়ির সাথে তুলনা করতে পারেন। কেন? কারণ এর ঘা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় পড়ে না, বরং এক বাড়িতে পুরো অর্থনীতির ওপর এসে পড়ে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুল হল সিআরআর, মানে ক্যাশ রিজার্ভ রেশিও। ব্যাপারটা কি? নিয়মটা হলো প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক জনগণের কাছ থেকে যে টাকাটা ডিপোজিট হিসাবে নেয়, তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তাদের সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা রাখতে হয়, একদম বাধ্যতামূলকভাবে। আর এই টাকাটা তারা কোনোভাবেই কাউকে লোন হিসাবে দিতে পারে না। প্রসেসটা খুবই সহজ। ধরুন কোনো ব্যাংক ১০০ টাকা ডিপোজিট পেল। যদি সিআরআর রেট ৪% হয়, তাহলে তার থেকে ৪ টাকা তাদের সেন্ট্রাল ব্যাংকের কাছে পাঠিয়ে দিতে হবে। বাকি থাকলো ৯৬ টাকা। শুধু এই ৯৬ টাকাই তারা লোন দেওয়ার জন্য ব্যবহার করতে পারবে। তাহলে বুঝতেই পারছেন খেলাটা কোথায়। যখন বাজারে প্রচুর টাকা চলে আসে, মানে মুদ্রাস্ফীতির ভয় থাকে, তখন সেন্ট্রাল ব্যাংক কী করে? সিআরআর বাড়িয়ে দেয়। ফলে ব্যাংকগুলোর হাতে লোন দেওয়ার জন্য টাকা কমে যায়, আর বাজারে টাকার ফ্লোও কমে আসে। আর যখন অর্থনীতি একটু ঝিমিয়ে পড়ে, তখন ঠিক এর উল্টোটা করা হয়, সিআরআর কমিয়ে দেওয়া হয়, যাতে ব্যাংকগুলো বেশি করে লোন দিতে পারে আর বাজারে টাকার যোগান বাড়ে। সিআরআর তো গেল, এরকম আরও দুটো হেভি টুলস হল ব্যাংক রেট আর ওপেন মার্কেট অপারেশনস। ব্যাংক রেট হল সেই রেট যেটাতে সেন্ট্রাল ব্যাংক অন্য ব্যাংকগুলোকে লোন দেয়। এটা বাড়িয়ে দিলে অন্যদের জন্য লোন নেওয়াটা কস্টলি হয়ে যায়। আর ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক সরকারি বন্ড কেনাবেচা করে বাজার থেকে টাকা তুলতে বা ছাড়তে পারে। খুবই কার্যকর দুটো পদ্ধতি। তো এই তো গেল হাতুড়ির মতো বড়সড় যন্ত্রপাতির কথা, কিন্তু সবসময় তো আর হাতুড়ি দিয়ে কাজ হয় না, তাই না? কখনো কখনো সার্জনের স্ক্যালপেলেরও দরকার পড়ে। আর এই স্ক্যালপেলের মতোই হল কোয়ালিটেটিভ টুলস বা গুণগত যন্ত্রপাতি। এর কাজ হল খুব সূক্ষ্মভাবে একেবারে টার্গেট করে নির্দিষ্ট জায়গায় ঘা দেওয়া। মানে এই টুলগুলো পুরো অর্থনীতির ওপর একসাথে প্রভাব ফেলে না, বরং কোনো একটা নির্দিষ্ট সেক্টরকে টার্গেট করে। যেমন ধরুন কৃষি খাত বা হাউজিং সেক্টর।
সেন্ট্রাল ব্যাংক যখন মনে করে যে কোনো একটা সেক্টরে টাকার যোগান বাড়ানো বা কমানো দরকার, তখন এই টুলগুলো ব্যবহার করা হয়। যেমন একটা উদাহরণ দিই, মার্জিন রিকোয়ারমেন্ট মানে লোন নিতে গেলে শুরুতে নিজের পকেট থেকে কত টাকা দিতে হবে। ধরুন সেন্ট্রাল ব্যাংক গাড়ির লোনের মার্জিন বাড়িয়ে দিল, তার মানে গাড়ি কিনতে গেলে ডাউন পেমেন্ট বেশি করতে হবে, ফলে লোন পাওয়াটা একটু কঠিন হয়ে গেল। আবার মোরাল সুয়েশন বা নৈতিক প্ররোচনা বলেও একটা জিনিস আছে, যেখানে সেন্ট্রাল ব্যাংক অন্য ব্যাংকগুলোকে অনুরোধ করে যে আপনারা কৃষি খাতে বা ছোট শিল্পে একটু বেশি করে লোন দিন। এত সব তো গেল টেকনিক্যাল ব্যাপার-স্যাপার, কিন্তু আসল কথা হলো সেন্ট্রাল ব্যাংকের এই সব কাজের প্রভাব আমাদের সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়ে। এর প্রভাব কিন্তু একদম সরাসরি। আমরা যে হোম লোন বা কার লোন নিই, তার সুদের হার কি হবে সেটা ঠিক হয়। জিনিসপত্রের দাম মানে আমাদের সংসার চালানোর খরচ, সেটাও কন্ট্রোলে থাকে। দেশে ব্যবসা বাণিজ্য বাড়বে কিনা, নতুন চাকরি তৈরি হবে কিনা, সেটাও এর ওপর নির্ভর করে। এমনকি ব্যাংকে আমরা যে টাকাটা সঞ্চয় করে রাখি, সেটাও সুরক্ষিত থাকে এই সেন্ট্রাল ব্যাংকের জন্যই। তাহলে সব মিলিয়ে বলাই যায় যে সেন্ট্রাল ব্যাংক হলো আমাদের অর্থনীতির অভিভাবক বা গার্ডিয়ান। তার হাতে থাকা নানা রকম যন্ত্রপাতি বা টুলস ব্যবহার করে সে পুরো অর্থনীতিকে স্থিতিশীল আর সুস্থ রাখার চেষ্টা করে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো একবার, আপনি অর্থনীতির অভিভাবক। আপনার একদিকে দেশের গ্রোথ বাড়াতে হবে, নতুন চাকরি তৈরি করতে হবে, আবার অন্যদিকে মুদ্রাস্ফীতিকেও লাগাম দিয়ে রাখতে হবে। এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করাটা কতটা কঠিন একটা কাজ হতে পারে, এটা নিয়ে একটু ভাবা যেতেই পারে, তাই না?